হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবেয়া স্মৃতি। এসএসসি এবং সমমানে ১৯ বছরে সর্বনিম্ন পাশের হার দেখল বাংলাদেশ। সর্বশেষ ২০০৭ সালে ৬০% নিচে ছিল পাশের হার। এবার গড় পাশ করেছে ৬২.25% শিক্ষার্থী। জিপিএ ৫ কমে হয়েছে ১,১৬,৬৭৬ জন। কেউ পাশ করেনি এমন প্রতিষ্ঠানও ১৩৪ থেকে বেড়ে হয়েছে ৩১২। সংশ্লিষ্টরা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এসএসসি এবং সমমানে নির্মোহ মূল্যায়ন হয়েছে। যার যা প্রাপ্য পেয়েছেন সেই নাম্বার। এবারই প্রথম পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এক ধাপ শেষ হলো এই শিক্ষার্থীদের। ফল হাতে পেয়ে তাই উচ্ছ্বাসে মেতেছেন তারা। অনেক নার্ভাস লাগছিল, সকালে তেমন খেতেও পারিনি, যে আলহামদুলিল্লাহ এখন ভালো লাগছে অনেক। সবাই এত পরিশ্রম, সবাই এত আশা, আসলে সব যাবে কিনা। খুবই আনএক্সপেক্টেড ছিল যে জিপিএ পাবো, প্লাস অনেক রিউমার্সও ছিল। আলহামদুলিল্লাহ আমার বন্ধুদের জিজ্ঞেস করছে, সবার ফলাফল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবা মা ও শিক্ষকদের প্রতি। হাসি মুখে বন্ধু সহপাঠীদের সাথে শুভেচ্ছা বিনিময় আর প্রাপ্ত ফলের আনন্দ ভাগাভাগিতে উদ্বেল সবাই। অনেক ভালো লাগছে, মানে A+ তো তার সঙ্গে আবার গোল্ডেন। বাবা মার কষ্টের কারণে ভালো হয়েছে, আর আলহামদুলিল্লাহ ওভারঅল পুরো রেজাল্টটাই ভালো হয়েছে। আমি বড় একজন সার্জন হতে চাই এবং এসএসসিটা তো তার ফার্স্ট স্টেপ। এভাবে পরিশ্রম করতে বলবো, চেষ্টা থাকবে, পরিশ্রম থাকবে। পাশের হারে এগিয়ে ঢাকা বোর্ড ৭১.৬৩%, সর্বনিম্ন ময়মনসিংহে ৫৭.৩৯%, ৫৫.৪৯% শিক্ষার্থী উতরে গেছে মাদ্রাসা শিক্ষা বোর্ডে। কারিগরিতে এই হার ৫৮.২০%। গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হারে অকৃতকার্য ৬,৯০,০০০-এর বেশি শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডও স্মরণকালের সর্বনিম্ন পাশ দেখল। গেল বছর বোর্ডটিতে শূন্য পাশ প্রতিষ্ঠান ছিল ১০০-র কম, এবার তা বেড়ে ২২৬ হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডে ৫৭ স্কুলে পাশ করেনি কেউ। কারিগরিতে এই প্রথম ২৯টি প্রতিষ্ঠানে দেখা গেছে শূন্য ফলাফল। আমার ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত শতভাগ ফেল এর ৫ গুণ ছিল। সেই সময় আমরা ব্যবস্থা নিয়ে ক্রমান্বয়ে সেটাকে উন্নত করেছিলাম। সকালে সচিবালয়ে ফলাফল ঘোষণার পর এই অবস্থার ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা। বলেন, ফ্যাসিবাদের আমলে সবচেয়ে বেশি নষ্ট করা হয়েছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে। একটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফ্যাসিবাদের সময়, যেখানে কৃত্রিমভাবে জিপিএ 5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো। আমরা সেই সংস্কৃতি থেকে টোটালি বের হয়ে এসেছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। শিক্ষামন্ত্রী পাশের সার্বিক হারকে খারাপ বলতে নারাজ, জানান প্রকৃত মূল্যায়ন হয়েছে। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। আপনি খারাপ বলছেন কেন? না, খারাপ বলছেন কেন? এটা সুন্দর রেজাল্ট হয়েছে। শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় যখন যে যা পড়ে এবং তার উত্তর এবং তার সেই পরিমাণ নাম্বার পায়, সেই জন্যই সে সন্তুষ্ট। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। ফল পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবেন যে কেউ। এর আগে শুধু খাতায় প্রশ্নের উত্তরের নম্বরের যোগ ঠিক আছে কিনা তাই দেখা হতো। এখন থেকে প্রশ্নের উত্তর কম বা বেশি দেয়া হলো কিনা সেটিও দেখা যাবে। সত্যিকার অর্থে ওই শিক্ষার্থী খাতা পাল্টিয়ে গিয়েছে কিনা এবং শিক্ষক যথাযথ নাম্বার দিয়েছে কিনা এই পুনর্পরীক্ষা করার ব্যবস্থাটি ছিল না। এবার আমরা আইনগতভাবে পরিবর্তন এনে সেই ব্যবস্থাটি রেখেছি যে প্রত্যেকটি শিক্ষার্থী তার খাতা পুনঃপরীক্ষা করার সুযোগ দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, পাশ করা শিক্ষার্থীদের জন্য সারা দেশে কলেজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আসন আছে ২৫ লাখ। সেই হিসেবে ১৩ লাখেরও বেশি আসন ফাঁকা থাকবে এবার। সেপ্টেম্বরের ১৫ তারিখ ভর্তি শেষ হওয়ার সাথে সাথে আমরা ক্লাস শুরু করব। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশেও প্রতিপন্ন হয় এমন কিছু না করতে ভারতকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দেখা করতে গেলে এই বার্তা দেওয়া হয়েছে তাকে। দিল্লি তরফেও এরকম ঘটনা পুনরাবৃত্তি হবে না বলে আশ্বস্ত করা হয়েছে। একই সঙ্গে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার উপরও জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার প্রত্যাশায় এই ইস্যুতে ইতিবাচক সাড়া মিলবে। পাশাপাশি দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পরিবেশ তৈরিতেও গুরুত্ব আরোপ করেছেন তারেক রহমান। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সুসম্পর্ক চান বলে জানিয়েছেন হাই কমিশনার।
নির্ধারিত সময়ের আগেই সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছান ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রায় 2 মাসের ঢাকা অবস্থানকালে সরকার প্রধানের সাথে এটিই তার প্রথম সাক্ষাৎ। সকাল 11টায় শুরু হয় বৈঠক, চলে টানা 40 মিনিট। শুরুতেই ভারত সরকারের মন্ত্রী পদমর্যাদা পাওয়া এই দূতকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। আসে গেল 5 আগস্টে ঢাকার অনুরোধ উপেক্ষা করে শেখ হাসিনাকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন করতে দেওয়ার বিষয়টি। এটিকে যে ভালোভাবে নেয়নি ঢাকা, তা আবারও স্পষ্ট করেন সরকার প্রধান। আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না, এটা আমাদের প্রত্যাশা। এবং আমার তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। 2024-এর 5 আগস্টের পর পররাষ্ট্র মন্ত্রণালয় 2 দফা চিঠি দিলেও এবারই প্রথম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি ফেরানোর কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এই ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। আসে ইনকলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত ওসমান হাদির খুনিদের ফেরানোর প্রসঙ্গও। আমরা বলেছি এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করা। প্রধানমন্ত্রী জোর দেন সংকট মিটিয়ে সম্পর্ক এগিয়ে নেয়ার উপর। দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এনেবলিং এনভায়রনমেন্ট দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে তার মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় কিছু ইস্যুতে দ্বিমত থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেন দীনেশ ত্রিবেদী। আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে, ইস্যুসটা শর্ট আউট করতেই হবে দুই দিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট। আমার প্রধানমন্ত্রীও আমাকে সবসময় এইটা বলেছে যে সম্পর্ক ভালো থাকা বিশেষ দরকার, নাহলে আমি কেন আসতাম। 12 জুন ঢাকা আসেন নতুন হাইকমিশনার। 25 জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে শুরু হয় বর্ষিয়ান রাজনীতিক ও সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদীর কূটনৈতিক জীবন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসির রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 11 দলীয় ঐক্যজোট। সকালে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলীয় ঐক্যের প্রতিনিধিরা আগারগাঁও নির্বাচন ভবনে যান। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য কর্নেল অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। ব্রিফিংয়ে হামিদুর রহমান আজাদ জানিয়েছেন যে জয় পরাজয় বিষয় নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেয়াই হচ্ছে মুখ্য বিষয়। গণতান্ত্রিক ধারার সুস্থ চর্চায় ফিরিয়ে আনতে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। ইসির তাফসির অনুযায়ী 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিষয় হচ্ছে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসকে সামনে নিয়ে আসছি। যদি আজকে রায় বাস্তবায়ন হতো তাহলে আর্টিকেল 70টা সংস্কারের মধ্যে চলে আসতো। এখন স্বাধীনভাবে ভোট দিতে পারবে না সংসদ সদস্য। আজকে যদি গণভোটটা রায়টা যদি বাস্তবায়ন হতো, আজকে এই নির্বাচনে সঠিক গণতন্ত্রের প্রতিফলনটা ঘটত। বাংলার মাটিতে কোনো ফ্যাসিবাদ বরদাস্ত কিংবা প্রশ্রয় দেওয়া হবে না। যারা শেখ হাসিনার পথে হাঁটবে তাদেরও পালাতে হবে। গাইবান্ধায় এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ছাত্র শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার বিচারের দাবি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানিয়ে সাঘাটায় আয়োজিত সমাবেশে যোগ দিয়েছেন তিনি। জামায়াতের আমির এ সময় বলেছেন যে জনগণের রায় মেনে নিয়ে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের পথ উন্মুক্ত করতে হবে। এর আগে সকালে সাঘাটায় বোনার পাড়ায় পৌঁছে নিহত শিবির নেতা সাইফুল্লাহর কবর জিয়ারত করেছেন জামায়াতে আমির। এখন যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটতেছেন। আপা যাওয়ার আগে বলতে আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না, কি হয়েছে এখন পালাইছে।
বেচারা স্লোগান দিয়েছিল পালাইছে রে পালাইছে, তাই না? এই পথে যারাই হাঁটবেন তাদেরকে পালাতে হবে। এই পথ পালানোর পথ। বিদ্যুৎ এবং জ্বালানির মতো রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত জরুরি খাতকে কোনো অবস্থাতেই মাফিয়া বা লুটেরা ব্যবসায়ীদের মুনাফা লোটার হাতিয়ার হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন। তারা বলেছেন যে মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আতাত কিংবা জনগণের সম্পদ নিয়ে যে কোনো গোপন রফা মেনে নেওয়া হবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাতে এই খাতের পূর্ণ পরিচালনা এবং নিয়ন্ত্রণ নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। দেশের জ্বালানির সার্বভৌমত্ব নিয়ে যে কোনো চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে রুখে দেওয়ার কথাও বলেছেন এনসিপি আহ্বায়ক এবং সদস্য সচিব। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 13 জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। পরিবারের সচ্ছলতা ফেরাতে তারা সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কারখানায় আগুন লাগলে দগ্ধ হয়ে তাদের মৃত্যু হয়। এই ঘটনার পর স্বজনদের কান্নায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমেছে। মরদেহ ফেরত আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কি কথাই বাবা কলোনি রে বাবা, আর কবার সুযোগ পাইনি রে। কদিন পরেই দেশে ফেরার কথা ছিল মোহন আর সুমনের। দুই ভাইয়ের রক্ত ঘামানো টাকায় দুটি ঘরও তৈরি করছিলেন বাবা মা। নিমেষেই ভেঙে চুরমার পুরো পরিবারের স্বপ্ন। ভাগ্যের নির্মম পরিহাসে একসঙ্গেই না ফেরার দেশে চলে গেল আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামের দুই সহোদর। খবর পাওয়ার পর থেকেই বাকরুদ্ধ বাবা, কান্না থামছে না মায়ের। বিল্ডিং করবো, মা তোমাকে ভালো খিলাবো, ভালো পড়াবো, মা তোমাকে আমি আগলা দুঃখ তোমাকে আর করবার দেবো না। বাবা হারাই ফেলছি, বাবা সোনার বাবা হারাছি রে। বড়টা দানা করে যায়, দানাটা সুদ দেওয়ার পর কেবল লিয়ে যায়, পর কেবল না সুখের ছিল আশা পরে দেখছে যে দুর্ঘটনা ধর এখন অসহায়। সৌদি আরবের সেই ভয়াবহ আগুনের লেলিহান শিখায় প্রাণ গেছে একই গ্রামের আরেক যুবক কলিমুদ্দিনের। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা মা কারিমা খাতুন। কিছু কাম করা লাগবে না, তুমি মজার বসতে খাও, টাকা দেওয়া আসলো, এই দেখো মরে গেল বাবা, কিচ্ছু নেই আমার। আর আমার ভাত খাম কি করে চাল, আর কোনো বুদ্ধি নেই বাবা। একই ঘটনায় উপজেলার পারকাসুন্দা, ডুবাই, সাধননগর সহ আশেপাশের আরও কয়েকটি গ্রামের মারা গেছেন 13 যুবক। তারা সবাই সোফা তৈরির কারখানায় কাজ করতেন। প্রতিবেশী আর স্বজনদের দাবি, অসহায় পরিবারগুলোকে আর্থিক সহযোগিতার পাশাপাশি দ্রুতই ফিরিয়ে আনা হোক মরদেহগুলো। বাবা হলো প্রতিবন্ধী, ছোট এক ভাই হলো প্রতিবন্ধী, আর গরিব মানুষ অসহায়, অনেক টাকা দায় দানা করে পাঠাইছে। এই গ্রামে ছিল 6 জন, আর মোহনা সোনার 2 ভাই, আর 6 জন 2 জন বাইরে চলে গেছে, আর 4 জন মারা গেছে। মানুষ তিনি মনে করে জমির মনে করে যে টাকা দিয়ে গেছে, টাকা দেওয়া না দিলে চলবে কেমন বাবা? টাকা দেওয়া লাগবে, লাশ হলে এসে দেওয়া লাগবে বাবা। সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ঝাঁক তরুণের প্রাণহানি শুধু কিছু রেমিটেন্স যোদ্ধার চলে যাওয়া নয়, তাদের প্রত্যেকের পরিবারে নেমে এসেছে অন্ধকার। এসব ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথভাবে পুনর্বাসনের দাবি স্থানীয়দের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে সেখানে 10 জন। সোমবার সন্ধ্যায় জাজিরার লাউখোলা এলাকাতে এই ঘটনাটি ঘটেছে। নিহতের নাম মান্নান সর্দার। পুলিশ জানিয়েছে যে রেজাউল শিকদার এবং তমিজ খায়ের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। এরই জেরে সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। বিস্ফোরণ ঘটানো হয় শতাধিক ককটেলের। এ সময় বিস্ফোরণে আহত হয়েছে উভয় পক্ষের কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মান্নানকে মৃত ঘোষণা করে চিকিৎসক। তিনি রেজাউল শিকদারের সমর্থক ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তো এলাকার মধ্যে আমাদের পুলিশ টিম আছে, এলাকার পরিস্থিতি এখনো আমাদের নিয়ন্ত্রণে আছে। আর উক্ত ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত প্রক্রিয়া চলমান আছে। কলম্বিয়াতে শক্তিশালী 7.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে প্রাণ গেছে কমপক্ষে 77 জনের।
ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ভবন সহ অবকাঠামো। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে স্থানীয় সময় সকাল 7:30টায় ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বোগদা থেকে 280 কিলোমিটার দূরে আর ভূপৃষ্ঠ থেকে প্রায় 96 কিলোমিটার গভীরে। শক্তিশালী কম্পন রাজধানী সহ বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়ে, অনুভূত হয় আফটারশকও। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন সেখানে। এদিকে দেশটির কফি অঞ্চলের মানিজালেস শহরে একটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর উদ্ধার কাজ এবং ক্ষয়ক্ষতির হিসাব শুরু করেছে ইতিমধ্যে কর্তৃপক্ষ। একই সাথে আফটারশকের বিষয়ে সতর্ক রয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্যাংক রেজুলেশন আইন সংশোধন, নতুন ভিসা নীতি এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন, এই 3টি গুরুত্বপূর্ণ প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার 16তম বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়েছে। ভিসার নতুন নীতিমালায় ভিসা ক্যাটাগরি 33 থেকে বাড়িয়ে 34টি করা হয়েছে। আগের সব ভিসা সংক্রান্ত সার্কুলার বাতিল করে সমন্বিত নতুন ভিসা কাঠামো চালুর কথা বলা হয়েছে। এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত আইনে একজন চেয়ারপারসন এবং 4 কমিশনার নিয়ে কমিশন গঠনের বিধান রাখা হয়েছে। অন্তত একজন নারী সদস্যের পাশাপাশি নৃগোষ্ঠী এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিতের কথা বলা হয়েছে এই আইনে। ভুক্তভোগীর তাৎক্ষণিক নিরাপত্তা এবং হেফাজতে নির্যাতন, মৃত্যু এবং গুম প্রতিরোধে কমিশনের ক্ষমতা বাড়ানোর প্রস্তাবও রাখা হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই গ্রাম বিনির্মাণে এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে রাঙামাটি, খুলনা এবং দিনাজপুরের 3টি গ্রামকে পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে। সোমবার দুপুরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্প উদ্বোধন করেছেন তিনি। অনুষ্ঠানে বিএনপি সরকারের সকল পরিকল্পনা জনবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী এ সময় আরও বলেছেন যে সরকারের সহায়তার নেটওয়ার্ক ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। ফ্যাসিবাদী সরকার 1.5 দশক ধরে দেশকে ঋণ এবং আমদানি নির্ভর দেশে পরিণত করেছিল বলে অভিযোগ করেছেন তারেক রহমান। বলেছেন বর্তমান সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে। কোনো না কোনো উপায় দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে সরকারের সহায়তা নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে ধীরে ধীরে। এভাবে চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে সম্ভাব্য প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় এবং অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনা এবং বাস্তবায়নের সুচিন্তিত পথনকশা সরকারের রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার সংবাদ প্রচার না করতে দেশের টেলিভিশনগুলোর প্রতি কঠোর হতে তৎকালীন তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন তাদের ফোনালাপের নতুন কল রেকর্ড দাখিল করেছে। সেখানে আরাফাতকে ওবায়দুল কাদের বলেছেন, যে সকল মিডিয়া হামলার তথ্য প্রচার করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তখন আরাফাত ওবায়দুল কাদেরকে বলেছেন যে যারা হামলার সংবাদ প্রচার করবে তাদের সম্প্রচার সরাসরি বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যে মিডিয়াগুলোকে হুমকি দিয়ে রাখা হয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদের 2টি ভাগ করে ন্যারেটিভ তৈরি করা হয়েছে বলেও ওবায়দুল কাদেরকে জানিয়েছেন আরাফাত। বলেছেন একটি গ্রুপকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের বিরুদ্ধে কারফিউ জারি করা হয়েছে। এখন থেকে এটাই হবে আমাদের ন্যারেটিভ। প্রসিকিউশন বলেছে তাদের এই কথোপকথন গণমাধ্যমের উপর প্রশাসনিক এবং রাজনৈতিক চাপ প্রয়োগের একটি অন্যতম আলামত। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক এবং আঞ্চলিক জোট আসিয়ানের 59তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হলো বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। সোমবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আসিয়ান ঢাকা কমিটি। এই কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সুহাদা ওসমানের সভাপতিত্বে এবং লাওসের অনারারি কনসাল এরিক মোর্শেদের উপস্থিতিতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নিয়েছেন সেখানে। এ সময় মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন যে আসিয়ানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক এবং ভৌগোলিক ঘনিষ্ঠতা রয়েছে। ব্লু ইকোনমি, কৃষি এবং মৎস্য খাতের সম্ভাবনার কথা তুলে ধরেছেন এই সময় মন্ত্রী। আরও বলেছেন প্রায় 50 লাখ মার্কিন ডলার বাজেটে বাংলাদেশ আসিয়ান কোঅপারেশন প্রজেক্ট অন ফিশারিজ অ্যান্ড
অ্যাকোয়াকালচার প্রকল্প সফলভাবে কাজ করছে। এ সময় বাণিজ্য বাড়ানোর পাশাপাশি তথ্য প্রযুক্তি, পর্যটন এবং সংস্কৃতি খাতে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আসিয়ান পরিবারের বাংলাদেশে আনুষ্ঠানিক অন্তর্ভুক্তির মাধ্যমে আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও অর্থবহ ও সুদৃঢ় হবে। রাজধানীর বিমানবন্দরের সামনে সড়কে দিনে দুপুরে 1,20,00,000 টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল ফিলিং স্টেশনের এক কর্মীকে কুপিয়ে এই টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকে তদন্তে নেমেছে পুলিশ, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। রোববার সকাল 10:30 ঢাকা বিমানবন্দরের সামনের ব্যস্ত সড়ক। সিসিটিভির ফুটেজে দেখা যায় ডিএল ফিলিং স্টেশনের একটি পিকআপ ভ্যান থামায় দুর্বৃত্তরা। 3টি মোটরসাইকেলে আসা 6 জনের সবার মাথায় হেলমেট। পাম্প ম্যানেজার জানান, পাম্পের উল্টো পাশের পূবালী ব্যাংকে প্রতিদিন টাকা জমা দিয়ে আসে স্টাফরা। এদিনও সহকারী ম্যানেজার আলামিন সহ 3 জন 1,20,00,000 টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। বিমানবন্দরের সামনে তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। আলামিনকে কুপিয়ে গুরুতর জখম করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় তারা। 10:30 থেকে 35-এর মধ্যে সেন্টার পয়েন্টের সামনে ব্রিজের নিচে ইউটার্ন নিতে হয়। ইউটার্ন নেওয়ার পরে ওইখানে স্লো হয়েছে গাড়ি, তখন ওরা 3টা মোটরসাইকেল দিয়ে অ্যাটাক করে এবং কি আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে ওনাকে টাকা নেওয়ার জন্য ওরা 3টা কোপ মারে ওর শরীরে। আমাদের সন্দেহের মাঝে কেউ নাই, এতদিন তো পাম্প চালায় যে এরকম সন্দেহ কেউ আসে না। বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। অপরাধীদের ধরতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। শুক্র শনিবারে ওনাদের বন্ধ থাকে, ব্যাংক যেহেতু বন্ধ থাকে ওই দুই দিনের টাকা একত্রিত হইলে রবিবারে ব্যাংক খুললে ওরা ফার্স্ট আওয়ারে এটা জমা দেয়। আমাদের সকল সংস্থায় মিলে আমরা কাজ করতেছি, অল্প সময়ের মধ্যে হয়তো ইনশাল্লাহ রেজাল্ট পাবো। বিমানবন্দরের সামনে জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়কে ছিনতাইয়ের ঘটনা আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝে। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইয়াসিন আরাফাত নিহতের ঘটনায় বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। এই সময় শিক্ষার্থীরা দুর্ঘটনার পর দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে প্রক্টোরিয়াল বডির সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সেই সাথে ইয়াসিনের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 1 কোটি টাকা দেওয়ার দাবিও তুলেছেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে শিক্ষার্থীরা দুপুরে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ে ইয়াসিনের গায়েবেরা জানাজা অনুষ্ঠিত হয়। চাঁদপুরে ঘূর্ণিস্রোতের কবলে পড়ে প্রায় 4,500 বস্তা সিমেন্ট বোঝাই একটি মালবাহী কার্গো ডুবে গেছে। দুপুরে চাঁদপুর বড় স্টেশন মোলহেডের মেঘনা নদীর মোহনায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছে যে নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট নিয়ে সকালে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয় এইচএম পরিবহনের এই কার্গোটি। মেঘনা নদীর মোহনায় পৌঁছালে ঘূর্ণিস্রোতে কার্গোটি ডুবে যায়। এ সময় সুকানি সহ কার্গোতে থাকা 4 জন পানিতে পড়ে যায়। আশেপাশের নৌকার মাঝিদের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নৌ পুলিশ জানিয়েছে যে দুপুরে যাওয়া ট্রলার এবং ডুবে যাওয়া ট্রলার এবং সিমেন্ট এখনো পর্যন্ত নদীর তলদেশ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।